নয়াদিল্লির রায়সিনা হিলের সাউথ ব্লকের কোনো এক গোপন সুরক্ষিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে হয়তো ছড়ানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল মানচিত্র। সেই মানচিত্রের দিকে তাকালে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে প্রকৃতি বুঝিয়ে এক অদ্ভুত রসিকতা করেছে। মানচিত্রের ঠিক মাঝখানে 3 দিক থেকে বিশাল এক দানবের মতো ঘিরে আছে ভারত, যার কাছে আছে পারমাণবিক বোমা, লাখ লাখ নিয়মিত সেনা, অত্যাধুনিক সুখোই বা রাফাল ফাইটার জেট আর রাশিয়ার তৈরি ভয়ঙ্কর T-90 ট্যাঙ্ক। আর সেই দানবের ঠিক মুখের সামনে যেন গিলে খাওয়ার অপেক্ষায় পড়ে আছে ছোট্ট একটি ভূখণ্ড, আমাদের বাংলাদেশ। ভারতের নিউজ চ্যানেলের প্রাইম টাইম শোগুলোতে কিংবা দিল্লির কিছু উগ্র রাজনীতিবিদদের টেবিল টকে প্রায় এক ধরনের দাম্ভিক তর্জন গর্জন শোনা যায়। তারা হুঙ্কার ছাড়ে, চাইলে আমরা কয়েক ঘন্টার মধ্যে ঢাকাকে দখল করে নিতে পারি। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? গত 55 বছরে ভারত অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা সীমান্তে কাঁটাতার দিয়েছে, পানি আটকেছে, পৌঁছিনের চেষ্টা করেছে, মিডিয়াতে প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করার দুঃসাহস দেখানোর কথা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। কেন একটি পারমাণবিক পরাশক্তি কেন এই ছোট্ট বদ্বীপের সীমানায় এসে বারবার থমকে দাঁড়ায়? কেন তাদের সমস্ত আস্ফালন শুধু টিভির পর্দাতেই সীমাবদ্ধ থাকে? আজ ভূরাজনীতির এবং সামরিক রণকৌশলের এমন কিছু নিরেট, রূঢ় এবং রোমহর্ষক সত্য উন্মোচন করা হবে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই বিশ্লেষণ আপনার চেনা ভূরাজনৈতিক চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। শত্রু বাহিনীকে ধ্বংস করার বা পরাস্ত করার ক্ষমতা কিন্তু এই বদ্বীপের মানুষের আজ বা কালকে তৈরি হয়নি। এই মাটির মানুষের ডিএনএতে খোদাই করা আছে পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের এক অমর ব্যাকরণ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই বাংলা জয় করতে এসে দিল্লির সুলতান থেকে শুরু করে প্রতাপশালী মুঘল সম্রাট সবার অবস্থাই হয়েছিল চরম শোচনীয়। বিখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানি এই বাংলাকে একটি বিশেষ এবং ভয়ঙ্কর উপাধি দিয়েছিলেন, আর তা হল বুলগাপুর বা বিদ্রোহের নগরী। এর মানে কি? এর মানে হলো এই অঞ্চলের মানুষকে জোর করে বা অস্ত্রের ভয় দেখিয়ে কখনো দাস বানিয়ে রাখা যায় না। এখানকার মানুষ প্রাণ দিতেও জানে, আবার শত্রুর প্রাণ নিতেও জানে, কিন্তু কারো কাছে মাথা নোয়াতে জানে না। আর একটু পেছনের দিকে যাই। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন গোটা পৃথিবী জয় করতে করতে ভারতের দোরগোড়ায় এসে পৌঁছান, তখন এই বাংলার গন্ডারিয়ায় সাম্রাজ্যের ভয়ঙ্কর হস্তি বাহিনী আর অপরাজয় যোদ্ধাদের বীরত্বের গল্প শুনে তার অপ্রতিরোধ্য গ্রিক বাহিনী ভয়ে কাঁপতে শুরু করেছিল। ফল কি হয়েছিল জানেন? পুরো বিশ্বকে পদানত করা আলেকজান্ডারকে এই বাংলার সীমানা থেকেই পিছু হটতে হয়েছিল। বাংলার এই ঐতিহাসিক এবং ভৌগোলিক সত্যটা আধুনিক যুগে সবচেয়ে ভালো বুঝেছিলেন ভারতের সর্বকালের সেরা সেনাপতি ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। সময়টা 1971 সালের এপ্রিল মাস। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানেকশকে ডেকে নির্দেশ দেন, যাও এখনই পূর্ব পাকিস্তানে আক্রমণ করো। কিন্তু দিল্লির সেই পরাক্রমশীল প্রধানমন্ত্রীকে সেদিন সোজাসুজি এবং মুখের উপর না বলে দিয়েছিলেন জেনারেল মানেকশ। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছিলেন, ম্যাডাম, এখন যদি বাংলায় সেনা পাঠাই তবে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলার প্রকৃতি আর বর্ষাকাল আমাদের পুরো বাহিনীকে জ্যান্ত কবর দিয়ে দেবে। ভারতের একজন সেনাপ্রধান কেন নিজের প্রধানমন্ত্রীকে এমন চরম সত্য বলতে বাধ্য হয়েছিলেন? কারণ তিনি জানতেন বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র আসলে একটি প্রাকৃতিক দুর্গ। ভারতের সাবেক মেজর জেনারেল D.K. পালিত তার বিখ্যাত বই লাইটেনিং ক্যাম্পেইনে বাংলাদেশের একটি দারুণ এবং নিখুঁত সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হলো ডিফারেন্টাস প্যারাডাইস বা রক্ষাকারীদের স্বর্গরাজ্য। এর সোজা অর্থ হলো এদেশের মাটি ও প্রকৃতি এমনভাবে তৈরি যা ঘরের মানুষকে দেয় সুরক্ষার এক নিশ্চিত ঢাল, আর বাইরের শত্রুকে এনে দেয় নিশ্চিত মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ভারত যদি কখনো আধুনিক সমরাস্ত্র নিয়ে বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে তারা ঠিক কিসের মুখোমুখি হবে? তারা এখানে কোনো সমতল মরুভূমি বা ফাঁকা ময়দান পাবে না যেখানে ট্যাঙ্ক চালিয়ে ধুলো ওড়ানো যায়। তারা মুখোমুখি হবে 405টি নদ নদীর এক বিশাল ভয়ঙ্কর জালের। শুধু রাজধানী ঢাকার চারপাশেই প্রাকৃতিকভাবে ঘিরে রেখেছে তিনটি বড় নদী, আর দেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্তের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের খাড়া পাহাড় আর গভীর জঙ্গল, যা গেরিলা যুদ্ধের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। শত্রুপক্ষ যখন ভারী সাজোয়া যান আর ট্যাঙ্ক নিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক তখনই শুরু হবে প্রকৃতির আসল খেলা। বাংলাদেশের নিচু জমি, নরম কাদামাটি আর বিস্তীর্ণ হাওর, এই অঞ্চল যে কোনো সময় আধুনিক ট্যাঙ্কের জন্য একটি বিশাল ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপে পরিণত হবে। ট্যাঙ্কের চাকা আটকে যাবে কাদায়, ভারী অস্ত্রগুলো হয়ে পড়বে পুরোপুরিভাবে অকেজো। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি কালভার্ট পার হতে গিয়ে শত্রুবাহিনীকে শত শত লাশের পাহাড় গুঁততে হবে।
কাগজে কলমে ভারতের বিশাল বাহিনী থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তিও কোনো অংশে কিন্তু কম নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশনের সমান এক সুপ্রশিক্ষিত ও আধুনিক বাহিনী মাতৃভূমির প্রতিরক্ষায় সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। কিন্তু এখানেই তো থ্রিলারের আসল টুইস্ট। এটি কি শুধু ফ্রন্টলাইন বা সম্মুখ ভাগের ডিফেন্স? বাংলাদেশের আসল শক্তি এবং ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি লুকিয়ে আছে আমাদের রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর কাছে। এই মুহূর্তে দেশে রয়েছে প্রায় 61 লক্ষ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য, যারা প্রত্যেকেই অস্ত্র চালানোয় দক্ষ এবং যুদ্ধের মৌলিক কৌশলে বেশ পারদর্শী। যুদ্ধের দামামা বাজলে 61 লাখের এই বিশাল ছায়াবাহিনী দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে, প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। আর এই বাইরে রয়েছে এই দেশের 18 কোটি সাধারণ মানুষ। ইতিহাস সাক্ষী, এই দেশের মানুষ নিজেদের মধ্যে যতই কাদা ছোড়াছুড়ি বা রাজনৈতিক কোন্দল করুক না কেন, যখনই এই দেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসে, তখন তারা সব বিভেদ ভুলে এক হয়ে যায়। 18 কোটির এই জনবহুল দেশে, যেখানে প্রতিটি নাগরিক দেশপ্রেমে উদ্ধুত্ত, সেখানে কোনো বিদেশি শক্তি যদি একবার ঢুকেও পড়ে, তবে তার প্রতি পদক্ষেপে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়তে হবে। গাছের আড়াল থেকে, ঘরের কোণা থেকে, নদীর ওপার থেকে ধেয়ে আসবে বুলেট আর গগনবিদারী প্রতিরোধ। এত মানুষকে বন্দী করে রাখার মতো জেলখানা বা তাদের কণ্ঠ রোধ করার মতো সামরিক শক্তি পৃথিবীর কোনো পরাশক্তির কাছে নেই। এখন আসি ভারতের নিজেদের ভেতরের সবচেয়ে বড় দুর্বল জায়গায়, যা নিয়ে সাউথ ব্লকের কর্তারা সারাক্ষণ আতঙ্কে ভোগেন। ভারত যদি কখনো তাদের সামরিক ফোকাস বাংলাদেশের দিকে ঘোরায়, তবে তাদের নিজেদের ঘর মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলে উঠবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলো মণিপুর, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড বহু বছর ধরেই স্বাধিকার ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে চরমভাবে উত্তপ্ত। সম্প্রতি আমরা মণিপুরে যে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ দেখেছি, তা কেবল একটি ছোট ট্রেলার ছিল। ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশ সীমান্তে ব্যস্ত হয়ে পড়ে, তবে সেই শূন্যতার সুযোগে 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলো একযোগে স্বাধীনতা ঘোষণা করে বসবে। তখন ভারতের নিজেদের অখণ্ডতা টিকিয়ে রাখাই আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে পড়বে। ভারতের ঘরে আগুন লাগার চাইতেও বড় যে কৌশলগত মাথা ব্যথা ভারতের নীতি নির্ধারকদের রাতে ঘুমাতে দেয় না, তার নাম হলো শিলিগুড়ি করিডোর, যাকে সামরিক পরিভাষায় বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। মানচিত্রের দিকে ভালো করে তাকান। মাত্র 22 কিলোমিটার চওড়া এই অত্যন্ত সরু পথটি হলো একমাত্র রাস্তা, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। সামরিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেন, যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে এই শিলিগুড়ি করিডোরে যদি সামান্যতম একটা আঘাত করা যায় বা এটি যদি অবরোধ করা যায়, তবে ভারতের মানচিত্র আক্ষরিক অর্থেই 2 টুকরো হয়ে যাবে। 7 সিস্টার্স চিরতরে ভারতের নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই করিডোরটি একদম বাংলাদেশের মাথার উপরেই, আমাদের সীমানার গা ঘেঁষেই অবস্থিত। ভারত বাংলাদেশে পা বাড়ানোর আগেই তাদের নিজেদের হাত পা কেটে আলাদা হয়ে যাওয়ার এই ভয়টা দিল্লিকে সবসময় ব্যাক ফুটে রাখে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কোনো দেশই তো একা নয়। ভারত যখনই বাংলাদেশের সাথে কোনো সংঘাতে জড়ানোর পাগলামি করবে, তখন এশিয়ার 2 পরাশক্তি চীন এবং পাকিস্তান ওত পেতে বসে থাকবে এই সোনালী সুযোগের জন্য। ভারত তার পূর্ব সীমান্তে ব্যস্ত হওয়া মাত্রই পাকিস্তান তাদের পশ্চিম সীমান্তে নতুন করে ফ্রন্ট খুলে দেবে। কাশ্মীর দখলে চূড়ান্ত এবং মরণপণ লড়াই শুরু করবে। ঠিক একই সময়ে চীন লাদাখ, ডোকলাম বা অরুণাচল সীমান্তে তাদের বিশাল অত্যাধুনিক সামরিক বাহিনী নিয়ে আগ্রাসন বহুগুণ বাড়িয়ে দেবে। ফলাফল কি হবে? ভারতকে তখন একসাথে 3টি ভিন্ন ফ্রন্টে বা 3 ফ্রন্ট ওয়ারে লিপ্ত হতে হবে। সামরিক ইতিহাসের একটি চিরন্তন সত্য হলো, পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই একসাথে 3টি ভিন্ন সীমান্তে যুদ্ধ টিকিয়ে রাখা সম্ভব নয়। স্বয়ং হিটলার বা নেপোলিয়ান বোনাপার্টদের মতো বিশ্বজয়ী দিগ্বিজয়ীরা মাত্র 2 ফ্রন্টে যুদ্ধ করতে গিয়েই ইতিহাসের আস্থা পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলেন। সেখানে ভারতের মতো একটি দেশ 3টি ফ্রন্টে যুদ্ধ করবে, এটি হবে ভারতের আত্মহত্যার সবচেয়ে নিখুঁত ব্লুপ্রিন্ট। সামরিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত হবে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সুনামি। আমরা দেখেছি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর কিভাবে হাজার হাজার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। ভারত যদি কোনো যৌক্তিক উস্কানি ছাড়া একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালায়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন চুপ করে বসে থাকবে না। তারা ভারতের উপর কঠোর বাণিজ্যিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করবে। ভারত বর্তমানে যে উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি হওয়ার বা বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার রঙিন স্বপ্ন দেখছে, যুদ্ধের বিশাল ব্যয় আর বৈশ্বিক নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে সেই স্বপ্ন চিরতরে মাটির সঙ্গে মিশে যাবে। তাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ডলারের অভাবে দেশ জুড়ে হাহাকার আর চরম অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেবে। ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের আইটি সেক্টর এবং বৈদেশিক বিনিয়োগ এক নিমিষে শূন্যের কোটায় নেমে আসবে। সুতরাং দিল্লির ক্ষমতার চেয়ারে কে বসলো কিংবা পশ্চিমবঙ্গের বিধানসভায় কোনো উগ্রপন্থী দল ক্ষমতায় এসে কি ধরনের পাকা বুলি আওড়াতে লাগলো, তাতে বাংলাদেশের আসলে কিছুই যায় আসে না। সীমান্তে পোষিন করার মতো সস্তা
মিথ্যা উস্কানি বা রাজনৈতিক নেতাদের মাঠ গরম করা বক্তব্য কেবলই দূর থেকে করা তর্জন গর্জন মাত্র। ভেতর থেকে ভূ রাজনীতির হিসাবটা কিন্তু একদমই পরিষ্কার। বাংলাদেশ আজ একটি অত্যন্ত সুসংগঠিত, স্বাধীন এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র। এখানকার দুর্ভেদ্য ভূ প্রকৃতি, কোটি কোটি মানুষের অদম্য দেশপ্রেম, ভারতের নিজেদের শিলিগুড়ি করিডোরের দুর্বলতা আর আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণ সবকিছু মিলিয়ে দাবার বোর্ডের হিসাব কিন্তু একটাই, রাত গভীর হচ্ছে। দিল্লির সাউথ ব্লকের সেই ওয়ার রুমে হয়তো এখনো মানচিত্রের দিকে তাকিয়ে আছেন জেনারেলরা। তারা খুব ভালো করেই জানেন, ভারত যদি কখনো নিজের সামরিক শক্তির দম্ভ দেখিয়ে এই স্বাধীন বাংলাদেশ দখলের দুঃস্বপ্নও দেখে, তবে সেটা তাদের জন্য এক অনন্ত মৃত্যু উপত্যকায় পরিণত হবে। আর সেই যুদ্ধের আগুনে পুড়ে অখণ্ড ভারতের মানচিত্র চিরতরে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একটি রাজনৈতিক এবং সামরিক থ্রিলার আজ তার সবচেয়ে চূড়ান্ত ফিনিশিং লাইনে দাঁড়িয়ে আছে। উগ্রবাদীদের ফ্যান্টাসি হয়তো তাদের সাময়িক রাজনৈতিক ফায়দা দেবে, কিন্তু যেদিন তারা এই ফ্যান্টাসিকে বাস্তবের রূপ দেওয়ার জন্য বাংলাদেশের সীমানায় পা রাখবে, সেদিন তারা বুঝতে পারবে এই মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যার লাভার স্রোতে ভেসে যাবে তাদের সাম্রাজ্যবাদের সমস্ত অহংকার। সাসপেন্স এখন তুঙ্গে। লাল সবুজের পাহারাদাররা আজ সজাগ, আর তাদের নীরব হুঙ্কারের সামনে পরাশক্তির দম্ভ কেবলই এক কাগজে বাঘ। খেলা তো কেবল শুরু।